একাদশ শ্রেণীর রসায়ন প্রথম সেমিস্টার এর চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। এই অধ্যায় থেকে কয়েকটি এমসিকিউ এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো যে বইটি থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটি হলো রায় ও মার্টিনের 60 রসায়ন ক্লাস 11। তো এবার আমরা সরাসরি প্রশ্নে চলে আসছি। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু অষ্টক সূত্র মেনে চলে? কি নিচের কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু অষ্টক সূত্র মেনে চলে? অষ্টক সূত্র বলতে কোনো একটা পরমাণু যখন কোনো যৌগের মধ্যে থাকা অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ করে, তার মানে বলা হয় ওই পরমাণুটি অষ্টক সূত্র মেনে চলছে। তো আমরা যদি HCl2 যৌগের ক্ষেত্রে লক্ষ্য করি, এরকম হচ্ছে HCl2 যৌগটি। সালফারের মধ্যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, অর্থাৎ এখানে হলো 4টি ইলেকট্রন, আর এই বন্ধন থেকে 2টি ইলেকট্রন, আর এই বন্ধনের 2টি ইলেকট্রন, এই হলো মোট 8টি ইলেকট্রন। তাহলে এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এবং সালফার কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অষ্টক পূর্ণ হয়েছে, অর্থাৎ সালফার অষ্টক সূত্র মেনে চলছে। তাই জন্য এখানে সঠিক অপশন হবে অপশন বি। ঠিক আছে, HCl2। এবারে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বৈত সূত্র মেনে চলে? দ্বৈত সূত্র বলতে যে পরমাণুটি যৌগের মধ্যে থাকা অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন পূর্ণ করার চেষ্টা করবে, আর এটা মূলত করে হিলিয়ামের কাছাকাছি যে পরমাণুগুলো আছে তারা। এই যেমন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর একটি করে সমযোজী বন্ধন রয়েছে। এটিরও একটি সমযোজী বন্ধন, এটিরও একটি সমযোজী বন্ধন, মানে দুজনেরই এই সমযোজী বন্ধনটি রয়েছে। আর একটি সমযোজী বন্ধন মানে 2টি ইলেকট্রন, তার মানে এই হাইড্রোজেনেরও দ্বৈত পূর্তি হয়েছে, মানে দ্বৈত সূত্র মেনে চলছে, আর এই হাইড্রোজেনও দ্বৈত সূত্র মেনে চলছে। তাহলে আমাদের সঠিক অপশন কোনটি হবে? সঠিক অপশন হবে অপশন সি। ঠিক আছে, এবারে আমরা আসব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিতগুলির মধ্যে কোন লুইস প্রতীক সঠিক? লুইস প্রতীক বলতে বোঝায় কোনো একটি মৌলের পরমাণুর চিহ্ন লিখব, এবং ওই যে পরমাণুটি আছে তার সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলিকে ওই চিহ্নের চারপাশ দিয়ে দেব, এবং ইলেকট্রনগুলিকে ডট দিয়ে দেখানো হয়। তাহলে এখানে নিয়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি নিয়নের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে তার চারিদিকে 6টি ইলেকট্রন আছে, কিন্তু নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10, এর সর্ববহিস্থ কক্ষে কিন্তু 8টি ইলেকট্রন বর্তমান। এবার কার্বনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, এর সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 5টি বিন্দু রয়েছে, তার মানে এটিও সঠিক লুইস প্রতীক নয়। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, এর সর্ববহিস্থ কক্ষে 5টি ইলেকট্রন থাকে, তার মানে নাইট্রোজেনের যে চিহ্ন সেটা হচ্ছে N, এবং ওর সর্ববহিস্থ কক্ষে 5টি ইলেকট্রনকে 5টি ডট দিয়ে যদি দেখানো হয় তাহলে কিন্তু সি অপশন কিন্তু সঠিক অপশন। ঠিক আছে, আবার যদি এলআই লক্ষ্য করি তাহলে এলআই এর সর্ববহিস্থ কক্ষে 1টি ইলেকট্রন থাকে, আর এলআই এর চিহ্ন এলআই ঠিকই আছে, কিন্তু এখানে কিন্তু 2টি বিন্দু দেওয়া আছে, সেই জন্য এটি কিন্তু সঠিক লুইস প্রতীক নয়। তার মানে আমাদের 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার জন্য সঠিক অপশন কোনটি? অপশন সি। এইবারে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন, হচ্ছে 8 নম্বর প্রশ্ন। কি বলছে 8 নম্বর প্রশ্নে? LiH যৌগে আয়নগুলির মধ্যে ক্রিয়াশীল বলটি হলো। এবার LiH একটি তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বলটির নাম হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা স্থির তড়িৎ
আকর্ষণ বল, ইংরেজিতে যাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি। ঠিক আছে, এইবারে আমরা দেখব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, ধাতু ক্লোরিনের সঙ্গে যুক্ত হলে কী ধরনের যোজ্যতা দেখা যায়? ধাতু সবসময়ই তড়িৎযোজী যৌগ গঠন করে, আর তড়িৎযোজী যৌগের মধ্যে যে যোজ্যতা বর্তমান থাকে তাকে তড়িৎ যোজ্যতা বলা হয়। তাহলে ধাতু আর ক্লোরিনের মধ্যে যে যোজ্যতা দেখা যাবে সেটা হচ্ছে তড়িৎ যোজ্যতা। তাহলে 10 নম্বর প্রশ্নটির ক্ষেত্রে সঠিক অপশনটি হলো অপশন বি। ঠিক আছে, এইবারে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন নাম্বার 12। কি বলছে? কোনটির মান জানার জন্য বর্ন হেভার সাইকেল ব্যবহৃত হয়? ল্যাটিস শক্তি, অপশন বি ইলেকট্রন আসক্তি, অপশন সি আয়নায়ন শক্তি, অপশন ডি হাইড্রেশন শক্তি। এখানে সঠিক অপশনটি হলো অপশন এ, ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি কি? যখন গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে 1 গ্রাম ফর্মুলা ভরের তড়িৎযোজী যৌগ উৎপন্ন করে এবং তার ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ল্যাটিস শক্তি। এই ল্যাটিস শক্তিকে নির্ণয় করার জন্য বর্ন হেভার সাইকেল ব্যবহৃত হয়। তাই জন্য 12 নম্বর প্রশ্নের সঠিক অপশনটি হলো অপশন এ, ল্যাটিস শক্তি। এইবারে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? উচ্চমানের ল্যাটিস শক্তি দেখা যায় BaO, SrO, CaO, MgO। তো ল্যাটিস শক্তি কিসের উপরে নির্ভর করে? ল্যাটিস শক্তি মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে যে আয়নগুলির চার্জের গুণফলের উপর, অর্থাৎ তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে ল্যাটিস শক্তি দেখা যায়। এবার তড়িৎযোজী যৌগ তৈরি হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে। ক্যাটায়নের চার্জ থাকবে বা আধান থাকবে, অ্যানায়নের চার্জ থাকবে বা আধান থাকবে। তাদের চার্জের গুণফল এবং তাদের মধ্যে দূরত্বের উপরেও ল্যাটিস শক্তি নির্ভর করে। দূরত্ব কমলে ল্যাটিস শক্তি বাড়ে, আর চার্জের গুণফল বাড়লে অর্থাৎ চার্জ বাড়লে ল্যাটিস শক্তি বাড়ে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে অ্যানায়ন সবার জন্যই ফিক্সড, অর্থাৎ এ যৌগে অ্যানায়ন অক্সাইড আয়ন, বিতে অক্সাইড আয়ন, সিতে অক্সাইড আয়ন, ডিতে অক্সাইড আয়ন। অক্সাইড আয়ন বলতে ও মাথায় 2-, এই হচ্ছে অক্সাইড আয়ন। তাহলে 4টি যে অপশন আছে 4টি অপশনেতেই অ্যানায়ন একই, অর্থাৎ অ্যানায়ন নির্দিষ্ট। কিন্তু ক্যাটায়ন যদি দেখতে পাচ্ছি আমরা 4টি অপশনে, তাহলে প্রথমটিতে Ba2+, পরেরটিতে অপশন বিতে Sr2+, Ca2+, Mg2+। তাহলে এখানে কিন্তু ক্যাটায়নগুলোর ক্ষেত্রে যে চার্জ সবারই 2+, অ্যানায়নে তো 2- আছে। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে সবগুলো ক্যাটায়ন একই শ্রেণীর অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে গ্রুপ 2 বা 2 নং শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীর 2 নং শ্রেণীতে ক্যাটায়নগুলো অবস্থান করছে। আমরা জানি যে ক্যাটায়ন এই ধাতুগুলোর ক্ষেত্রে এগুলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেখান থেকেই ক্যাটায়নগুলো উৎপন্ন হয়েছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো বা ক্যাটায়নগুলো যদি আমি ওপর থেকে নিচে যাই তাহলে আকার ধীরে ধীরে বাড়তে থাকে। তার মানে Mgর আকারটা সব থেকে ছোটো, তাহলে Mg2+-এর আকারটাও ছোট হবে। এইখানে যতগুলো ক্যাটায়ন আছে মানে Ba2+, Sr2+ এবং Ca2+, আর Mg2+-এর মধ্যে সব থেকে আকারে ছোট হচ্ছে Mg2+। তাই আমরা জানি তাহলে কী হবে, এদের মধ্যে দূরত্বটা MgOর ক্ষেত্রে দূরত্ব সব থেকে কম হবে। দূরত্ব কম হলে ল্যাটিস শক্তি সবচেয়ে বেশি হবে। তাই জন্য এখানে সঠিক অপশন হচ্ছে অপশন ডি, MgO। ঠিক আছে,
এইবারে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 16। কি বলছে কোশ্চেন নাম্বার 16-এ? কোশ্চেন নাম্বার 16, মৌলের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শনের কারণ সম্পর্কিত কোন বিকল্পটি সঠিক নয়, বা কোন অপশনটি সঠিক নয়? এ নাম্বার অপশন বলছে আয়নের অস্থায়ী ইলেকট্রন গঠন, বি নাম্বার নিষ্ক্রিয় ইলেকট্রন জোরের প্রভাব, সি নাম্বার ল্যাটিস শক্তির বৃদ্ধি এবং ডি নাম্বার হচ্ছে এ এবং বি উভয়ই। পরিবর্তনশীল তড়িৎযোজ্যতার কারণ কিন্তু দুটি, একটা হচ্ছে আয়নের অস্থায়ী ইলেকট্রনীয় গঠন, অর্থাৎ ডি ব্লকের যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস অস্থায়ী হয়, সেক্ষেত্রে তারা একের অধিক ইলেকট্রন বিন্যাস দেখায়, ঠিক আছে। যেমন Fe2+, Fe3+, Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা অস্থায়ী, তার থেকে Fe3+ আয়নের ইলেকট্রন বিন্যাস স্থায়ী হয়, সেই জন্য Fe2+ গঠন করার পরেও একটি ইলেকট্রন ত্যাগ করে আরও স্থায়ী ইলেকট্রন বিন্যাস গঠন করার তাগিদে Fe3+ গঠিত হয়। যাই হোক, আয়নের অস্থায়ী ইলেকট্রন বিন্যাস পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা প্রদর্শনের একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোরের প্রভাব, অর্থাৎ পি ব্লকের ভারী মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় জোর প্রভাব দেখা যায়, সেজন্য তারা দুই ধরনের জারণ স্তর প্রদর্শন করে, তার মধ্যে যে জারণ স্তরটি কম সেটির স্থায়িত্ব বেশি হয় নিষ্ক্রিয় জোর প্রভাবের কারণে। তো তাহলে মুদ্রা কথা যে মৌলের পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা প্রদর্শনের কারণ দুটি, অপশন এ আয়নের অস্থায়ী ইলেকট্রনীয় গঠন, অপশন বি হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোরের প্রভাব। তাহলে এখানে সঠিক অপশন হয় অপশন ডি, যেখানে এ ও বি উভয়েই বোঝাচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 18। কি বলছে কোশ্চেন নাম্বার 18-এ? কোশ্চেন নাম্বার 18-এ বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব প্রদর্শন করে না? এবার নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব প্রদর্শন করে অ্যাকচুয়ালি আমি একটু আগেই বললাম পি ব্লকের ভারী মৌলগুলো। তাহলে এখানে এসএন, পিবি এবং আইএন এরা হচ্ছে পি ব্লকের মৌল এবং এরা ভারী মৌল, অর্থাৎ এদের পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব অনেকটাই বেশি। কিন্তু এফি হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলগুলো মূলত অস্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য কিন্তু অস্থায়ী ইলেকট্রন বিন্যাস দেখায়, তার জন্য ওরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, কিন্তু নিষ্ক্রিয় জোর প্রভাব কিন্তু পি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে দেখায়। তাহলে এখানে বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিষ্ক্রিয় জোর প্রভাব প্রদর্শন করে না, তার মানে এখানে সঠিক অপশন হচ্ছে বি। কী হচ্ছে সঠিক অপশন? অপশন বি, ঠিক আছে। তো এই ভিডিওতে এই কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, পরে আরও এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুনি, ধন্যবাদ।